আজ আমি এসেছি কোচবিহারের ঐতিহাসিক রাজবাড়িতে। রাজাদের রাজ্য, ইতিহাসের স্মৃতিচিহ্ন আর এক অপূর্ব স্থাপত্যের নিদর্শন। চলুন ঘুরে দেখি এই রাজকীয় প্রাসাদটি। এই হলো কোচবিহার রাজবাড়ির বিশালাকার সিংহদুয়ার। এই দুয়ারের ওপর রয়েছে কোচ রাজাদের রাজপ্রতীক। এই রাজবাড়িতে প্রবেশ মূল্য 25 টাকা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই রাজবাড়িতে প্রবেশ করা যায়। এই রাজবাড়ি প্রতি শুক্রবার বন্ধ থাকে। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি কোচবিহার রাজবাড়ির একদম সামনে, আর ঠিক আমার সামনে যেন এক টুকরো সবুজ স্বপ্ন। বিশাল এলাকা জুড়ে সাজানো এক অপরূপ বাগান। দূরে ওই পাশে রাজ উদ্যান আছে। বাগানের মাঝে মাঝে নানা রকম ফুলের গাছ, এছাড়া পাখির কলতান, বাতাসে দোল খাওয়া, বিভিন্ন ঐতিহাসিক সৌন্দর্য যেন সময়কে থমকে দিয়েছে। আর ঠিক এই রাজবাড়ির ডান পাশে রয়েছে একটি শান্ত জল ভরা পুকুর। জলের উপর ভাসছে পদ্মপাতা। পুকুরের পাশে বসে কিছুক্ষণ কাটালে মনে হবে যেন শহরের কোলাহল একেবারে হারিয়ে গেছে এই রাজসিক পরিবেশে। এই বাগান আর পুকুর শুধু সৌন্দর্যের বাহার নয়, বরং কোচবিহারের রাজকীয় ইতিহাসের নীরব সাক্ষী। লন্ডনের বাকিংহাম প্যালেস এবং ইতালীয় স্থাপত্যের আদলে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, ভ্যাটিকান সিটি, রোমের গম্বুজের আদলে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের তত্ত্বাবধানে কোচবিহারে গড়ে ওঠে এই প্রাসাদ। আগে এই প্রাসাদের নাম ছিল ভিক্টর জুবিলি প্যালেস, এখন যেটা কোচবিহার রাজবাড়ি নামেই পরিচিত। এটি হলো কোচবিহার রাজবাড়ির রাজসভার দরবার, যা অত্যন্ত আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ স্থাপত্যের নিদর্শন। এখানে ব্রিটিশ ও ইতালীয় রেনেসাঁ স্থাপত্য শৈলীর প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। উঁচু ছাদ, প্রশস্ত জানালা ও দেওয়াল অলঙ্কারময় কারুকার্য রাজকীয় মর্যাদা প্রকাশ করে। দেওয়ালে রয়েছে রাজ পরিবারের বিভিন্ন সদস্যের তৈরি তৈলচিত্র, রাজাদের বিভিন্ন শিকারের নিদর্শন ও ইউরোপীয় শিল্পকর্মের প্রতিলিপি। এটি হলো কোচ রাজাদের রাজপ্রতীক, যার অর্থ হলো সত্যের জয় হোক। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আজ থেকে বহু বছর আগে একসময় এখানেই রাজা ও তার মন্ত্রীরা একসাথে বসে রাজ্য শাসন করত। এছাড়াও বিচার কার্য, অতিথি অভ্যর্থনা এবং রাজোৎসব বা অভিষেক উৎসব পালন করা হতো, যেটা ছিল কোচবিহার রাজ্যের প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এবং আজও এই রাজসভা হল তার চমৎকার স্থাপত্য ও রাজকীয় পরিবেশের জন্য পর্যটক এবং ইতিহাস প্রেমীদের কাছে এক অমূল্য সম্পদ। এখানেই রাজসিংহাসন স্থাপন করা ছিল এবং একে কেন্দ্র করেই রাজসভায় ঘূর্ণিত হতো রাজনীতির চাকা। এখানে সিঁড়িতে ওঠার মুখে রয়েছে একটি হাতির মাথার ধ্বংসাবশেষ, যা কোনো এক কালে কোনো এক রাজবংশধরদের শিকারের নিদর্শন। কাঠের সিঁড়ি বেয়ে আমরা রাজবাড়ির দোতলায় উঠে গেলাম। এই রাজবাড়িতে একতলায় রয়েছে 24টি রুম, 5টি স্নানঘর। 2 তলায় আছে 15টা রুম, 3টে বৈঠকখানা, একটা বিলিয়ার্ড রুম, 4টে তোষাখানা ও 11টা স্নানঘর। প্রাসাদে রয়েছে প্রায় সব মিলিয়ে 5টা সিঁড়ি। এই প্রাসাদটির এলাকা প্রায় 51,300 বর্গ ফুটেরও বেশি। এই প্রাসাদটি প্রায় 395 ফুট লম্বা, 296 ফুট চওড়া এবং উচ্চতা প্রায় 124 ফুটের মতো। 1883 সালে শুরু হয় এই প্রাসাদটি তৈরি। এই প্রাসাদে প্রায় সব মিলিয়ে 50টিরও বেশি ঘর রয়েছে। এই রাজপ্রাসাদ তৈরির সময় বিখ্যাত আর্কিটেক্ট কোম্পানি মার্কিন অ্যান্ড বার্ন এই স্থাপত্যটি তৈরির দায়িত্বে ছিলেন।
কোচবিহার রাজাদের দৈনন্দিন জীবনের চিহ্ন হয়ে আজও সংরক্ষিত আছে বহু মূল্যবান সামগ্রী, যা একসময়ের শাহী গৌরবের নীরব সাক্ষী। রাজাদের ব্যবহৃত কাঁচের তৈরি সূক্ষ্ম শিল্প সমৃদ্ধ বাটি, চামচ ও পানপাত্রগুলো একসময়ের অভিজাত রুচির পরিচয়, যা আজও সবাইকে মুগ্ধ করে। শোভা পাচ্ছে রাজশক্তির প্রতীক স্বর্ণ নির্মিত শিলমোহর ও নানা ধাতব পদক, যা রাজ্য শাসনের গৌরবময় ইতিহাস বহন করে। সযত্নে সংরক্ষিত রয়েছে বিভিন্ন চিঠিপত্র, আদেশনামা, রাজ্য পরিচালনার গুরুত্বপূর্ণ দলিল, যা রাজাদের প্রজ্ঞা, দৃষ্টিভঙ্গি ও শাসন ব্যবস্থার নিদর্শন হয়ে আছে। কিছু কাগজে রাজমোহরের ছাপ, কিছুতে সুনিপুণ হস্তাক্ষর, সব মিলিয়ে এক অমূল্য ঐতিহাসিক ভাণ্ডার। এটি হলো প্রাসাদের মাঝের উঠোন। এই উঠোনটির আয়তন প্রায় ৭,০০০ স্কয়ার ফুটের মতো। রাজবাড়ির বারান্দা থেকে নিচে তাকালে যে দৃশ্য চোখে পড়ে তা যেন রাজকীয় সৌন্দর্যের এক নিঃশব্দ কবিতা। উঁচু বারান্দা থেকে সামনের দিকে তাকালে প্রথমেই নজরে আসে সুন্দরভাবে ছাঁটা সবুজ ঘাসের চাদর, যার উপরে রোদের নরম আলো এবং চারপাশে অসংখ্য টিয়া পাখির কলতান এক স্বর্গীয় দীপ্তি ছড়াচ্ছে। প্রাসাদটির বেশিরভাগ জায়গায় এরকম রেস্ট্রিক্টেড করে রেখে দিয়েছে সাধারণ মানুষের জন্য। সামান্য ৫-৬টি ঘরই খোলা রেখেছে যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারে এবং মিউজিয়ামের জন্য। এছাড়া সমস্ত চারিদিকই লাগানো এবং ঘিরে রাখা। এছাড়া দূরে ওদিকে রাজ উদ্যান আছে, যেটা যাওয়ার জন্য আলাদা প্রবেশদ্বার, যেখানে টিকিট কেটে ঢুকতে হয়। সামনে অস্ত্র ভাণ্ডারের সংগ্রহশালা রয়েছে, যেখানে ভিডিও স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই আমরা ভিডিও করতে পারবো না, শুধু ছবি তুলেই আমাকে ক্ষান্ত থাকতে হলো। এই হলো অস্ত্র ভাণ্ডার। তখনকার দিনে রাজ্য রক্ষার নীরব সাক্ষী। সযত্নে সংরক্ষিত আছে রাজাদের ব্যবহৃত নানা ধরনের অস্ত্র, তলোয়ার, বল্লম, বর্ষা ও ধনুকবাণ, যেগুলো কেবল যুদ্ধের উপকরণ নয়, বরং রাজ্য শক্তির প্রতীক। প্রদর্শিত কিছু আগ্নেয়াস্ত্রও রয়েছে, যেগুলো ব্রিটিশ আমলের নিদর্শন দেখায় এবং প্রমাণ দেয় আধুনিক অস্ত্র প্রযুক্তির সাথে রাজাদের পরিচয়। এই প্রদর্শন কেবল লৌহ প্রতিরক্ষা নয়, বরং এক গৌরবময় ঐতিহ্যের অনুরণন। কোচবিহারের 18তম মহারাজ নৃপেন্দ্র নারায়ণের শাসনকালেই কোচবিহার আধুনিকভাবে গড়ে ওঠে। এর শাসনকালেই কোচবিহারের বার্ষিক আয় মাত্র 3 লক্ষ থেকে 26 লক্ষে পৌঁছে যায়। সেই সময় এই রাজা এতটা প্রভাবশালী ছিলেন যে ভারতীয় উপমহাদেশে
500-র বেশি দেশীয় রাজ্যের মধ্যে শুধু এই রাজাকেই ইংরেজরা মহারাজা উপাধি দিয়েছিলেন। 1862 সালে কোচবিহারের 17তম রাজা নরেন্দ্র নারায়ণ মাত্র 10 মাসের সন্তান নৃপেন্দ্র নারায়ণকে রেখে পরলোক গমন করেন। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ বেনারস ওয়ার্কস ইনস্টিটিউটসে প্রথমে পড়াশোনা করেন, তারপর পাটনা কলেজে অধ্যয়ন করেন, এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। 1878 সালে কেশবচন্দ্র সেনের কন্যা সুনীতি দেবীকে বিবাহ করেন এবং তারপরে উচ্চশিক্ষা লাভের জন্য কোচবিহারে ফিরে এসে কোচবিহার শহরকে আধুনিক রূপে গড়ে তোলেন। তিনি কোচবিহারের প্রজাদের কল্যাণের জন্য স্কুল, কলেজ, হাসপাতাল থেকে শুরু করে অসংখ্য জনকল্যাণমূলক অবকাঠামো নির্মাণ করেন। প্রজাদের সুরক্ষার জন্য আধুনিক সেনা, পুলিশ বাহিনী তৈরি করা থেকে কৃষি, মৎস্যজীবীদের জন্য উল্লেখযোগ্য কর্মসূচি গ্রহণ করেছিলেন। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের নাতনি কোচবিহার রাজবংশের রাজকুমারী গায়ত্রী দেবী ভারতবর্ষের ইতিহাসে এক উল্লেখযোগ্য চরিত্র। তিনি সেই সময়কালে বিশ্বের প্রথম 10 জন সুন্দরী মহিলার মধ্যে তিনি একজন ছিলেন। তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন এবং বিলেত থেকে ফিরে প্রজাদের জন্য অনেক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি খুব প্রজাদরদী ছিলেন। 1940 সালে তিনি জয়পুরের রাজাকে বিবাহ করে তিনি জয়পুরের মহারানী হিসেবে মসনদে বসেন এবং পরবর্তীকালে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এখানে সংরক্ষিত আছে কোচ জনজাতির প্রাচীন জীবনধারার নিদর্শন, তাদের নিজস্ব বুনন কৌশলে তৈরি পোশাক, হাতে তৈরি অলংকার, বাঁশ ও কাঠের তৈরি দৈনন্দিন ব্যবহার সামগ্রী। এই রাজবাড়িতে বহু মূল্যবান প্রাচীন মূর্তি ও শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে, বিভিন্ন যুগের এবং বিভিন্ন ধর্মীয় প্রভাবযুক্ত, যার মধ্যে প্রধানত হিন্দু, বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষণীয়। মূর্তিগুলির মধ্যে উল্লেখযোগ্য দুর্গা মূর্তি, বিষ্ণু মূর্তি, শিবনারায়ণ, বুদ্ধ মূর্তি, সরস্বতী, সূর্য প্রভৃতি দেবদেবীর বিগ্রহ, পাথর, ধাতু এবং কাঠের তৈরি, যেগুলো পাল ও সেন যুগের, যা ভারতের মধ্যযুগীয় সময়কালের ঐতিহ্য ও শিল্পরীতি বহন করে। এই সংগ্রহশালা শুধু কোচবিহার রাজবাড়ির অতীত গৌরবকে মনে করায় না, বরং ভারতীয় উপমহাদেশের প্রাচীন শিল্প ও ধর্মীয় ইতিহাসের এক অমূল্য সংরক্ষণাগার। আনুমানিক 1515 সালে কামরূপ রাজ্যের অংশ ছিল বর্তমান কোচবিহার জেলা। 1522 সালে রাজা বিশ্বসিংহ এই অঞ্চলে প্রথম শাসন শুরু করেন। পরে তার মৃত্যুর পর রাজা নরনারায়ণ এই রাজ্যের বিস্তৃতি আরও বাড়িয়ে নেয়। অনেক পরে 1772-73 সালের দিকে ভুটানের রাজা এই রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করেন। তখন ভুটানিদের তাড়ানোর জন্য সেই সময়কার এখনকার রাজা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে প্রতিরক্ষা চুক্তি করে। এই চুক্তির সাহায্যে রাজ্যের সুরক্ষা চুক্তিতে এই রাজ্য ব্রিটিশদের করত রাজ্যে পরিণত হয় এবং বছরের অর্ধেক রাজস্ব ব্রিটিশদের হাতে তুলে দিতে হতো। ব্রিটিশদের কোচ রাজ্যতে পরিণত হওয়ার ফলেই পরবর্তীকালে এর নাম কোচবিহার হয়েছে। এর অর্থ হলো কোচ জাতির বাসস্থান। প্রায় 500 বছর ধরে এই রাজ্যে শাসন ব্যবস্থা চলেছিল। 1887 খ্রিস্টাব্দে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তখনকার দিনে 8,77,203 টাকা খরচ করে এই প্রাসাদটি বাড়িয়েছিলেন। যখন এই প্রাসাদটি বানানো হয়েছিল তখন এই প্রাসাদটি 3 তলা ছিল। পরে 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পের ফলে এই প্রাসাদটির উপরিভাগ ভেঙে যায় এবং তারপরে এটি সারিয়ে 2 তলায় থেকে গেছে। তখন থেকে ব্রিটিশ আমলেও কোচবিহার স্বাধীন রাজ্য হিসাবে ছিল। পরে 1949 সালে কোচবিহার ভারতের সাথে যুক্ত হয়েছে। 1973 সালে শেষ কোচবিহার রাজা জগন নৃপেন্দ্র নারায়ণের মৃত্যুর পরে 1986 সালে এই প্রাসাদটি পুরাতত্ত্ব বিভাগের অধীনে এসে যায়। রাজা বিশ্বসিংহের প্রথম রাজধানী ছিল বর্তমানে আসামের চিকনা পাহাড়ে। পরে তার মায়ের ইচ্ছেই রাজধানী স্থানান্তরিত হয়েছিল বর্তমানে হাতিপুরা রোডের কাছে। পরে কোচবিহারে রাজধানী স্থানান্তরিত হয়। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে লুকিয়ে পড়ছে।
রাজবাড়ির ল্যাম্পগুলো একে একে জ্বলে উঠছে, নরম আলোয় আলোকিত হয়ে যাচ্ছে প্রতিটা করিডোর, যেন ইতিহাসের পাতাগুলো আবার ঢেকে যাচ্ছে নীরবতায়। অনেক বছর পরে আমরা পুরনো 4 বন্ধু ফিরে গিয়েছিলাম পুরনো দিনগুলোতে, হেসেছিলাম মন খুলে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে, আকাশে গাঢ় কমলা ছায়া, বাতাসে এক টুকরো নস্টালজিয়া। হয়তো আবার একসাথে দেখা হবে কোনো একদিন, কোনো এক বিকেলে।